বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে একটা প্রচার তো রয়েছে যে সেই দেশে কারা সংখ্যালঘু, কারা সংখ্যাগুরু, কারা সংখ্যাগরিষ্ঠ, কারা সংখ্যালঘিষ্ঠ, কাদের ক্ষমতা বেশি, কাদের ক্ষমতা কম। এই আলোচনাগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায়ই হয়। বাংলাদেশে আমার মনে হয় যে বিশ্বের সবথেকে বেশি হয় কিনা সেটা গবেষণা করার একটা ব্যাপার হতে পারে। বাংলাদেশে সংখ্যালঘু আলোচনা, সংখ্যালঘু নির্যাতন, এই ব্যাপারগুলো বহু বছর ধরে আলোচিত হচ্ছে, বিভিন্নভাবে সামনে উঠে আসছে। এবার বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বললেন যে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই, তার মানে বাংলাদেশে সবাই সংখ্যাগুরু। কিন্তু সেটা বাংলাদেশের বাস্তবতা কি? বাংলাদেশের বাস্তবতাই সেটা কি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি? কিংবা বিএনপির রাজনীতিতে সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছে? বিএনপির রাজনীতি নিয়ে বহু সমালোচনা রয়েছে। সামনে নির্বাচন, বিএনপি কোন পথে রাজনীতি করছে, বিএনপি ঠিক পথে রাজনীতি করছে কিনা, দুর্গাপূজার সময় আসলে হিন্দুদের ওপরে, সনাতন ধর্মের মানুষদের উপরে অতিমাত্রায় প্রেম প্রদর্শিত হয় কিনা, সেই আলোচনাগুলো নানাভাবে নানা দিকে হয়। আমরা দেখেছি দুর্গাপূজা আসলেই সাম্প্রদায়িক দলগুলোও পূজামণ্ডপ পাহারা দেওয়ার এক ধরনের নাটক করে, কিন্তু নর্মাল সময়ে আমরা মানে তাদের বিভিন্ন সমর্থক গোষ্ঠীর দ্বারা হিন্দুদের নির্যাতিত হওয়ার ঘটনা দেখেছি। এই তো কিছুদিন আগেই রংপুরের একটা ঘটনা আমাদেরকে রীতিমতো স্তম্ভিত করেছে, যে একটা হিন্দু কিশোরের তিনি নবীর অবমাননা করেছেন, ধর্মের অবমাননা করেছেন, এই অভিযোগ তুলে একটা পুরো হিন্দু পাড়া জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়া হলো তৌহিদি জনতার ব্যানারে। এবং তৌহিদি জনতার ব্যানারে কারা থাকে সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। আবার পূজা আসলে তারাই নানা ধরনের চটকদার কথাবার্তা বলে, আমরা পূজা মণ্ডপ পাহারা দেব, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেব, এবং কখনো কখনো তাদের ইসলামী দলে হিন্দুদের হিন্দু উইংস খুলে রাজনৈতিক এক ধরনের মানে কি বলবো, এক ধরনের নাটক, এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ম প্রকাশের চেষ্টাও আমরা দেখি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আদতে কি বলতে চাইলেন এবং বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে, আগামী যে ভোট সেই ভোটে বিএনপির রাজনীতি কি হচ্ছে, কিংবা আগামী ভোটে ভোটারদের মনোরঞ্জন করা, ভোটারদের মন জয় করা এবং হিন্দু ভোটারদের মন জয় করার ব্যাপারে বিএনপির কার্যক্রম যথেষ্ট কিনা, বিএনপির অতীত কি বলে, বর্তমান কি বলে, সামনে কি অবস্থা হবে, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা। তিনি বলছেন, তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, তাকে নিয়ে যে শিরোনাম, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সেখানে বলা হচ্ছে সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। তিনি বলছেন যে দুর্গোৎসব শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এই উৎসব যেভাবে বলা হয় সার্বজনীন, আসলে সেটি কেবল সার্বজনীন না, বরং আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। গতকালকে এক পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এটা বলেছেন যে সংবিধান অনুযায়ী সংখ্যালঘু বলে কিছু নেই। সংবিধান অনুযায়ী নেই, এটা সত্য, কিন্তু সংবিধান অনুযায়ী যেটা নেই সেটা কি আপনারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন? আপনারা যারা রাজনীতিবিদ, সেটা কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে একেবারেই প্রতিষ্ঠিত হয়নি। সেই জায়গায় আমরা একেবারে শূন্য অবস্থান দেখেছি। আবার তিনি বলছেন যে এই যে মানে কি বলে, পূজা শুধু, দুর্গোৎসব একটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতির অংশ হয়ে গেছে। খুবই ভালো কথা। যদি দেশের সংস্কৃতির অংশ হয়ে থাকে, তাহলে এই যে দেশে যে মানে সম্প্রীতির বাণীটা প্রচলিত, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, সেটার বিরোধিতা করে কারা? আপনারা কি খোঁজ নিয়েছেন যে এই ব্যাপারটা ধর্মীয় মানে দিক থেকে ধর্মীয়ভাবে প্রভাবিত হয়ে এই কথাটার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেয় কিনা? তৃণমূলে কি একবার খোঁজ নিয়ে দেখেছেন যে তৃণমূলে বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মের মানুষদের কাছে কি বার্তা দেয় তাদের অবস্থান নিয়ে? তারা কি সত্যিই বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার? যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী মানে
প্রচণ্ড উদারতা দেখিয়ে যে মন্তব্যটা করলেন, অসাধারণ মন্তব্য, সেটা কি বিএনপির তৃণমূল বিশ্বাস করে? সাম্প্রদায়িক দলগুলোর কথা একেবারেই বাদ দিলাম, তারা তো বিশ্বাস করেই না। তাদের শুধুমাত্র পূজা আসলেই আমরা মণ্ডপ পাহারা দেব, আমরা এটা করব ওটা করব, এই কথাগুলো দেখি। অন্য সময় তৌহিদি জনতার ব্যানারে তারা হিন্দু পাড়া তছনছ করে দেয়, হিন্দুদের মানে পূজা মণ্ডপ প্রতি বছর ভেঙে ফেলার ঘটনা এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এবছরও গাজীপুর দিয়ে শুরু হয়েছিল, পুলিশ বলেছিল বাতাসে ভেঙে গেছে। এখন আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বলছেন, সেই কথার সঙ্গে যেটা বললাম, ধর্ম যার যার, উৎসব সবার, সেটা কি তিনি তার দলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন? অর্থাৎ বিএনপির নেতারা, সর্বোচ্চ পর্যায়ের নেতারা যে ভালো ভালো কথা বলছেন, সেটা কি তারা তৃণমূলে স্প্রেড করতে পেরেছেন? তাদের এই আদর্শটা কি তৃণমূলের নেতাকর্মীরা ধারণ করে, লালন করে? সেটা একটা বড় প্রশ্ন। আরও কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু শিরোনাম দিতে হয় এমনটা যে বিএনপির রাজনীতি, এই যে যেটা বলছিলাম যে নেতারা যা বলছেন তৃণমূল তা মানছে কিনা, অর্থাৎ চেন অফ কমান্ড ঠিক আছে কিনা, বিএনপির রাজনীতি ঠিকভাবে চলছে কিনা, বিএনপির রাজনৈতিক অবস্থান ঠিক আছে কিনা, সেগুলো একটু বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। যেমন ধরা যাক যে উপদেষ্টা মাহফুজ আলমের যে বক্তব্য, দুদিন আগেই তিনি বলেছেন যে মানে ক্ষমতায় আসার পরপরই দেখলাম যে বিএনপি এবং জামাত দখলদারিত্ব শুরু করলো। ভিসি নিয়োগ যদি 10টা হয় বিএনপির, 3টা হয় জামাতের। এই জায়গায় প্রশাসনে বিএনপি জামাত কাড়াকাড়ি করে। যখন তাদের সব পাওনা হয়ে গেল, তখন 3 মাস 4 মাস পরে বলল যে আর আপনাদেরকে সময় দেওয়া যাবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করেন। অথচ যখন তাদের পাওনা ওয়াসিল করছিল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ দখল করছিল, তখন তারা বলছিল যে আপনারা 3 বছর 4 বছর 5 বছর যত সময় লাগে আপনারা সংস্কার করুন, ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। যখন পাওয়া হয়ে গেল তখনই তাদের আপত্তি দেখা গেল। এই যে মাহফুজ আলমের বক্তব্য, অর্থাৎ বিএনপি বিভিন্ন জায়গায় ভিসি বাণিজ্য করেছে, ডিসি বাণিজ্য করেছে, এটা বাণিজ্য করেছে, ওটা বাণিজ্য করেছে, মাহফুজ আলমের যে বক্তব্য, সেই বক্তব্যের বিরোধিতা করেছে বিএনপি, স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে? উত্তর হচ্ছে করেনি। তার মানে বিএনপির একটা রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। মির্জা ফখরুলের ভারত ব্যাপারে যে মন্তব্য, আমরা ভারতীয় পত্রিকায় এই সময় সেখান থেকে জেনেছিলাম যে ভারত ব্যাপারে তিনি উদারপন্থী, অর্থাৎ কলেজ স্ট্রিটে যে আমরা এক সময় বই কিনতাম, আমরা ওপারে যাব, ওপারের লোক এপারে আসবে, সৌহার্দ্যপূর্ণ ভাব বিনিময় হবে, সিনেমা থিয়েটার দেখব, তারা এসে আমাদের সিনেমা থিয়েটার দেখবে, ভারত আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহায়ক শক্তি, এই যে অবস্থান, সেই অবস্থান ব্যক্ত করা সাক্ষাৎকারটাকে পরবর্তীতে বিএনপি এবং মির্জা ফখরুল ডিজোন করলেন। তার মানে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি, সেই রাজনীতিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজনীতির বাইরে গিয়ে একটা সার্বজনীন রাজনীতির যে বার্তা দিলেন এই সময়ে সাক্ষাৎকারে, সেটা আবার পরবর্তীতে সমালোচনার মুখে ডিজোন করলেন। তার মানে বিএনপির মানে ভারত বিরোধী রাজনীতির ব্যাপারে অবস্থানটা বিতর্কিত হলো। উদারপন্থী অবস্থান, যেটা খুবই প্রশংসনীয় উদ্যোগ মির্জা ফখরুলের, সেটাতে তিনি স্থির থাকতে পারলেন না, সেটা থেকে তার দল এবং তিনি সরে আসলেন। এটা বিএনপির খুব একটা স্টেবল রাজনীতির উদাহরণ হিসেবে সামনে আসে না। যেটা বলছিলাম যে ভারত বিরোধী রাজনীতি, সেটার বিরুদ্ধে যে অবস্থান মির্জা ফখরুলের সাক্ষাৎকারে, সেই অবস্থান থেকে ফিরে আসাটা আবার নতুন করে বিতর্ক তৈরি করলো যে গতানুগতিক ভারত বিরোধিতা যেভাবে হচ্ছে, সেই রাজনীতি বিএনপি করে যেতে চায় কিনা। মুক্তিযুদ্ধের ব্যাপারে নানান নেতার নানান চটকদার মন্তব্য বিএনপিকে মানে নানাভাবে বিতর্কিত করেছে। সম্প্রতি বিএনপির নেতা শামসুজ্জামান দুদু তিনি মন্তব্য করেছেন শেখ মুজিব মানে পাকিস্তানে পালিয়ে গেছে, আওয়ামী লীগ নেতারা সব পালিয়ে গেছে, আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ করেছে বিএনপি, মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে কথাগুলো, এই যে রাজনীতিতে, অর্থাৎ আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যে কিভাবে মেজর জিয়াকে
মুক্তিযোদ্ধা না এটা প্রমাণ করা যায়। আবার বিএনপির সময় বিএনপিকে দেখেছি নানাভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিন 15 আগস্টকে বেগম খালেদা জিয়ার জন্মদিন হিসেবে নেতাকর্মীদের ধুমধাম করে পালন করা, বঙ্গবন্ধুকে স্বীকৃতি না দেয়া, এই যে শামসুজ্জামান দুদুর এই মন্তব্য, মানে বিএনপি বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেবে না, বিএনপি মনে করবে যে আওয়ামী লীগের লোকজন যুদ্ধই করেনি, তাহলে প্রশ্ন তো আসবে যে কারা 71-এ কারা যুদ্ধ করেছিল, 71-এ আওয়ামী লীগ ছাড়া আর কারা ছিল? যারা পরবর্তীতে মানে 78-79 সালে এসে যারা বিএনপি হলো তারাও তো আওয়ামী লীগই ছিল, তাই না? তা না হলে জামাত ছিল, এই তো অবস্থান। তো সেখান থেকে মানে আপনি এরকম মন্তব্য করছেন যে আওয়ামী লীগের লোকজন কোনো মানে যুদ্ধই করেনি। এখন শেখ হাসিনা বিরোধী অবস্থান আর মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ কোনো অংশগ্রহণই করেনি, সব নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল, এই ধরনের মন্তব্য বিএনপির রাজনীতিকে কি নতুন করে বিতর্ক তৈরি করছে না? আওয়ামী লীগ চাচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না, তার খেতাব কেড়ে নিতে, তাকে বিচারের মুখোমুখি করতে। বিএনপি চাচ্ছে বঙ্গবন্ধুর কোনো স্বীকৃতিই তারা দেবে না, আওয়ামী লীগের লোকজন যুদ্ধই করেনি। তাহলে যুদ্ধ কি পাকিস্তান থেকে লোকজন এসে মানে বাংলাদেশের যুদ্ধ পরিচালনা করেছে? সেটা একটা বড় প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম যখন মানে ভারতের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহায়ক, সেই ভারতে 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে গিয়েছিল, ভারত শরণার্থীদের খাইয়েছে, তাদেরকে রেখেছে, জায়গা দিয়েছে, সেই ভারতে আমাদের মানে স্বাধীন বাংলার যে প্রথম সরকার, সেই সরকার ভারতে থেকে কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেয়েছে, সেটাকে যদি আপনি পালিয়ে যাওয়া বলেন তাহলে তো ব্যাপারটা মানে সুরাজনীতি হলো না। এবং মানে আপনি যদি এখানে ভোটের রাজনীতির থিওরি অ্যাপ্লাই করেন যে বিএনপিকে এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির রাজনৈতিক কৌশল কি হওয়া উচিত? বিএনপির রাজনৈতিক কৌশল হওয়া উচিত যে বিএনপি, আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধের পক্ষের দল না, বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের দল, যেহেতু তাদের নেতা একজন বীর সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত যোদ্ধা। সুতরাং আওয়ামী লীগের অবস্থানে বিএনপির এটা প্রমাণ করার সুযোগ ছিল যে বিএনপি এই মুহূর্তে একমাত্র স্বাধীনতার মানে কি বলবো ঝান্ডাধারী একমাত্র দল। আওয়ামী লীগ যেভাবে বিএনপির নানা কর্মকাণ্ডের মাধ্যমে, এই যে শামসুজ্জামান দুদুর বক্তব্যের কথা বললাম, এই ধরনের বিভিন্ন রকমের কর্মকাণ্ড, বিভিন্ন সময় জামাতের সঙ্গে জোট করা, যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া, এই কর্মকাণ্ডগুলো কিন্তু সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগকে এককভাবে স্বাধীনতার কৃতিত্ব দাবি করার উপলক্ষ তৈরি করা। এবং আওয়ামী লীগ যে এককভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করে ফেলেছে, এটা শুধু আপনি যদি আওয়ামী লীগকে দোষ দেন সেটা কিন্তু ঠিক হবে না, এটার জন্য বিএনপির রাজনীতিও দায়ী। কারণ বিএনপির রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষে যদি সঠিকভাবে স্ট্যান্ড করতে পারত, তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের করে নেয়া সেটা করতে পারত না। আমরা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা, সেটাকে এখন কেউ যদি জয় বাংলা স্লোগান দেয়, সে হয়ে যায় ফ্যাসিস্টের দোসর। তাহলে বাংলাদেশে রাজনৈতিক ন্যারেটিভ কিভাবে তৈরি হয়ে গেছে? আওয়ামী লীগও জয় বাংলাকে তার দলীয় স্লোগান বানিয়ে ফেলেছে, এখন জয় বাংলা আর মুক্তিযুদ্ধের স্লোগান নেই, এখন মানে আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছে, এখন মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ হয়ে গেছে। এই কর্মকাণ্ড থেকে বিএনপির বেরিয়ে আসার সুযোগ ছিল, কিন্তু বিএনপি তার বিগত সময়ের রাজনীতিতে সেই বেরিয়ে আসার চেষ্টাটা কি করেছে? যদি না করে থাকে, যদি মনে করে যে তাদের নানা রকমের ভুল ছিল, এখন কি সেই ভুল থেকে বেরিয়ে আসা উচিত নয়? আগামী নির্বাচনের কথা যদি চিন্তা করি, তাহলে আগামী নির্বাচনে তাদের টার্গেট কি হওয়া উচিত? তাদের দুটো টার্গেট হওয়া উচিত। সেটা হচ্ছে যে সংখ্যালঘুরা তাদেরকে নিরাপদ মনে করছে কিনা সেটা আগে ভাবা উচিত। সংখ্যালঘুদের শুধুমাত্র দুর্গাপূজার সময় পূজা মণ্ডপে গিয়ে আপনি ভালো ভালো কথা বলবেন, তাতে কিন্তু তারা তুষ্ট হবে না। বাংলাদেশের সংখ্যালঘুরা কেন মনে করে তাদের নিরাপদ আশ্রয়স্থল একমাত্র আওয়ামী লীগ? তার পেছনের ইতিহাস ঘাঁটতে হবে, ইতিহাস ঘেঁটে সঠিক পদক্ষেপ নিতে হবে। আগামী নির্বাচনে সংখ্যালঘু বাংলাদেশে প্রচুর ভোট আছে এবং অনেক এলাকা আছে সেখানে সংখ্যালঘু ভোটাররাই কিন্তু একটা নির্বাচনের ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সেই সংখ্যালঘুদের ভোট টেকনিক্যালি টানার জন্য জামাত তার দলের হিন্দু উইংস তৈরি করেছে, অর্থাৎ জামাত এখন হিন্দুদেরও তাদের দলে নিচ্ছে। তাদের রাজনৈতিক কৌশলটা চিন্তা করেন, সেখানে বিএনপি কি একটু পিছিয়ে নেই? একটু না, অনেকখানি পিছিয়ে নেই।
একটা ব্যাপার গেল যে সংখ্যালঘুদের তাদের আস্থায় আনার ক্ষেত্রে তারা সফল হয়েছে কিনা, কিংবা আগামীতে সংখ্যালঘুর সম্প্রদায়ের কাছে তাদের কি বার্তা হবে যে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তোমাদের সেফ জোন না, আমরাও তোমাদের সেফ জোন, আমরা তোমাদেরকে আমাদের শরীর দিয়ে, মানব প্রাচীর দিয়ে তোমাদেরকে রক্ষা করব। সেই আস্থা কি বিএনপি তৈরি করতে পেরেছে? উত্তর হচ্ছে পারেনি। কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে পারার টার্গেট কি তাদের কি রয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তাহলে আওয়ামী লীগের 30% ভোট, ধরে নেওয়া যাক যে সর্বনিম্ন 30% ভোট, এই 30% ভোটের কি হবে? সেই 30% ভোট নিয়ে কি বিএনপি একবারও ভেবেছে? নাকি বিএনপি নির্বাচনের আগের দিন পর্যন্ত সারা দেশে যেভাবে 5 আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন, মামলাবাজি, বিভিন্ন মিথ্যা মামলায় যেভাবে জড়িত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে থাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে, এখন বলতেই পারে তারা যে আওয়ামী লীগও তো আমাদের বিরুদ্ধে এই কাজ করেছে। আওয়ামী লীগের ওই কর্মকাণ্ডকে যদি আপনি ভুল মনে করেন, তাহলে আপনার তো ওই কর্মকাণ্ড করার কথা নয়। আপনি একটা সুন্দর কর্মকাণ্ড করে আপনাকে চড় মেরেছে, তার পরিবর্তে আপনি যদি ভালোবাসা দেন জনগণকে, তাহলে জনগণের কাছে একটা মেসেজ যাবে যে না, এরা সত্যিকার অর্থে আদর্শের রাজনীতি করে। সেই মেসেজটা যদি আপনি দিতে না পারেন, তাহলে নিরপেক্ষ আওয়ামী লীগের ভোট যেগুলো আছে, যারা আওয়ামী লীগ করে না কিন্তু নৌকায় ভোট দেয়, সেই মানুষগুলোকে কনভিন্স করার ব্যাপারে আপনারা অনেক পিছিয়ে থাকবেন, যে ব্যাপারে জামাত অনেকখানি এগিয়ে যাবে। আবার শামসুজ্জামান দুদুর একটা মন্তব্য, গণমাধ্যমের একটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। তিনি গতকালকে মন্তব্য করেছেন একটা পূজা মণ্ডপে গিয়ে যে নির্বাচনের প্রস্তুতিতে জামাত 5% এগিয়ে। অর্থাৎ বিএনপি নেতা তিনি নিজেই স্বীকার করছেন যে নির্বাচনের প্রস্তুতিতে 5% জামাত এগিয়ে। তাহলে বিএনপি কি করলো? পূজা মণ্ডপে আপনি যে বলছেন যে জামাত এগিয়ে, হিন্দুদের কাছে সেই ইনফরমেশনটা দিচ্ছেন যে জামাত নির্বাচনের প্রস্তুতির এগিয়ে আছে। তাহলে আপনারা পিছিয়ে আছেন। তাহলে আপনাদের পিছিয়ে থাকার কারণগুলো আপনাদেরকে অনুসন্ধান করতে হবে। ভোটের রাজনীতি আপনারা ঠিকভাবে বুঝছেন কিনা সেটা একটা বড় বিষয়। আবার মির্জা ফখরুলকে আমরা দেখলাম যে আমেরিকায় তিনি বললেন যে প্রফেসর ইউনূসের মধ্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেন। এই যে নতজানু রাজনীতি, অনেকে তো এটার তীব্র সমালোচনা করছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আর প্রফেসর ইউনূসের রাজনৈতিক দর্শন, সেটাকে এক করে দেখে যদি প্রফেসর ইউনূসের মধ্যে মির্জা ফখরুল শহীদ জিয়াকে দেখেন, সেই ধরনের নতজানু রাজনৈতিক বক্তব্য যদি দেন, তাহলে তো মানে একটা দাবি উঠতেই পারে যে আপনারা যেহেতু শহীদ জিয়াকেই ফিরে পেয়েছেন, তাহলে হোয়াই তারেক রহমান, শহীদ জিয়া থাকতে তারেক রহমান কেন? তাহলে প্রফেসর ইউনূসকেই বিএনপির প্রধান বানান, প্রফেসর ইউনূসকেই প্রধানমন্ত্রী বানান, কিংবা স্থায়ীভাবে তাকে প্রেসিডেন্টের জায়গাটা দিয়ে দিন। সেই রাজনীতি কি আপনারা করছেন? আমার মনে হয় যে বিএনপির কৌশলের রাজনীতিতে এবং রাজনৈতিক বিএনপির নেতৃবৃন্দের কথার মধ্যে কৌশলের প্রচণ্ড অভাব, এবং তারা একটা কথা বলে ফেলার পরে তারপরে টের পাচ্ছে যে কৌশলগত দিক থেকে কত বড় সর্বনাশের কথা তারা বলছেন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে দেশের সংস্কৃতি রক্ষা, যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দুর্গাপূজা একটা সাংস্কৃতিক ব্যাপার হয়ে গেছে। সেই সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আপনাদের অবদান কতটুকু ছিল, কতটুকু কি করেছেন, সেটা নিয়ে চর্চা করা যেমন উচিত, তেমনি জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখনও আপনাদের নিরাপদ ভাবতে পারছে কিনা সেই ভাবনাটা আমার মনে হয় ভাবা উচিত। পূজা মণ্ডপে গিয়ে ভালো কথা বলা সহজ, কিন্তু তাদের মন জয় করে তাদের ভোটগুলো নিজের ভোট বাক্সে নেওয়াটা অনেক বেশি কঠিন। নেতাদের বিভিন্ন ধরনের মন্তব্যের কথা বললাম যে নেতারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথা যেমন বলছে, একজনের সঙ্গে আরেকজন নেতার কথার কোনো মিল নেই, এটা তাদেরকে চরমভাবে ভোগাচ্ছে, এবং চেন অফ কমান্ডের প্রচণ্ড অভাব, যেই ক্ষেত্রে জামাত অনেকখানি এগিয়ে। বিএনপির সর্বোচ্চ মহল থেকে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, সুন্দর সুন্দর বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল ভিন্ন কাজে আছে। জামাতের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জামাত বড় বড় জায়গা দখল করে
করেছে। আর বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিএনপির টেম্পো স্ট্যান্ড, মানে নৌকার ঘাট, ফেরি ঘাট, মানে এইসব রিক্সা স্ট্যান্ড, এইসব জায়গা দখলবাজিতে মেতে উঠেছে। এই কর্মকাণ্ড থেকে যদি বিরত না হতে পারে তাহলে তাদের জন্য বড় বিপদ মানে চলে আসবে আগামী রাজনীতিতে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা বলি। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে, ৭২-এর সংবিধানের প্রসঙ্গে তার যে দৃঢ় অবস্থান, কঠোর অবস্থান, রাজাকারদের বিরুদ্ধে তার যে দৃঢ় অবস্থান, সেই অবস্থান থাকা সত্ত্বেও আপনি কি করলেন যে সামান্য একটু সমালোচনার ভয়ে তাকে দল থেকে নিষিদ্ধ করে দিলেন, দল থেকে বহিষ্কার করে দিলেন 3 মাসের জন্য। এতে করে কি মেসেজ গেল? এতে করে মেসেজ কি এটা যায় যে আপনারা মুক্তিযুদ্ধের আদর্শকে এখনো পরিপূর্ণভাবে দলের ভেতরে স্টাবলিশ করতে পেরেছেন, কিংবা আপনারা প্রমাণ করতে পেরেছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? ফজলুর রহমানকে বহিষ্কার করা ইঙ্গিত দেয় আপনাদের ভেতরে কেউ কেউ এখনো লুকিয়ে রয়েছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে সরাসরি অবস্থান হোক বিএনপির, এটা চায় না। এটা বিএনপির জন্য ভয়াবহ ক্ষতির কারণ। যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংক পাওয়ার ক্ষেত্রে আপনি যদি সারা দিন নির্বাচনের আগের দিন পর্যন্ত ফ্যাসিস্টের দোসর, এই মামলা করো, একে ধরো, ওকে পুলিশে দাও, এই কর্মকাণ্ড করেন, তাহলে আওয়ামী লীগের পক্ষের যারা, কিংবা আওয়ামী লীগের আত্মীয় স্বজন যারা নিরপেক্ষ, যারা নৌকায় ভোট দেয়, তাদের ভোটটা আওয়ামী লীগের অনুপস্থিতিতে ধানের শীষে আসার কোনো সম্ভাবনা তৈরি হবে না। সেই ভোটটা যদি অন্য বাক্সে চলে যায়, আপনাদের বড় বিপদ চলে আসবে। এই যে ব্যাপারগুলো আমার মনে হয় যে বিএনপির রাজনীতিতে শুধুমাত্র পূজা মণ্ডপে গিয়ে আপনি বলবেন যে দুর্গাপূজা এখন বাংলাদেশি সংস্কৃতির একটা অংশ, কিন্তু ধর্ম যার উৎসব সবার, এই ব্যাপারটা আপনার দলের মানে সবাই ওন করে কিনা, শুধুমাত্র আপনার দলকে দায়ী করে লাভ নাই। এই মানে ব্যাপারটা তো আওয়ামী লীগেরও। আওয়ামী লীগ যারা মানে সেকুলার রাজনীতির কথা বলে এবং প্রগতিশীল রাজনীতির কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, ৭২-এর সংবিধানের কথা বলে, তাদের দলের অধিকাংশ মানুষই ধর্ম যার উৎসব সবার এটা মানে না। তাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত একটা বড় অংশ ধর্মান্ধ শ্রেণীর হয়ে গেছে। সুতরাং বিএনপিকে শুধু দোষ দিয়ে লাভ নাই। তবে একটা সুযোগ তৈরি হয়েছে বিএনপির সামনে, যে সুযোগটা তাদেরকে প্রমাণ করার একটা অপশন আছে। সুযোগটাই সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি, এবং এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবথেকে বড় শক্তি, যারা মুক্তিযুদ্ধকে ওন করে, যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো কিছু হতে দেবে না। মুক্তিযোদ্ধা ফজলুর রহমানদের তারা রক্ষা করবে, মানব প্রাচীর দিয়ে রক্ষা করবে। সামান্য মববাজ, চাঁদাবাজরা মব করলে সেই ভয়ে তাকে বহিষ্কার করবে না। এবং সংখ্যালঘু বিভিন্ন জাতি সত্তা, জাতি বর্ণ যারা রয়েছে, তাদের নিরাপদ আশ্রয়স্থল বিএনপি হতে পারে কিনা, হতে পেরেছে কিনা, পূর্বের কর্মকাণ্ড সেরকম উদাহরণ দেয় কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফরিদপুরে যে মানে রাজবাড়িতে গোয়ালন্দ ঘাটে নুরাল পাগলার আস্তানায় যে ঘটনাটা ঘটেছে, এবং নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগ কিন্তু রয়েছে। সুতরাং বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এখনও যে সাম্প্রদায়িক রাজনীতির পথে রয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেখান থেকে বেরিয়ে আসাটা বিএনপির সবথেকে বড় প্রয়োজন, যদি আমির খসরু মাহমুদ চৌধুরীর ওই কথাটা তারা সত্যি বিশ্বাস করে যে দুর্গোৎসব শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব না, এটা বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে গেছে। বাংলাদেশের সংস্কৃতি তো সেটাই আমরা বিশ্বাস করি, লালন করি। সেটা হচ্ছে যে ঈদে আমাদের উৎসবে যোগ দেবে সনাতন ধর্মের কিংবা বিভিন্ন ধর্মের মানুষরা, তাদের উৎসবে আমরা যোগ দেব, সবাই মিলেমিশে একসাথে থাকব, মসজিদ এবং মন্দির পাশাপাশি থাকবে। আজানের সময় ওরা উলুধ্বনি দেবে না, ওদের উলুধ্বনির সময় আমরা গিয়ে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করব না। এটাই তো সৌহার্দ্যের পরিবেশ, এটাই তো সৌহার্দ্যের বাংলাদেশ। সেই বাংলাদেশটা যদি অর্জন করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি উদারপন্থী হতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।